আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পার্টস অফ স্পিচের একটা অংশ ভার্ব নিয়ে। এটা শুধু যদি আমি একটা পার্টস অফ স্পিচের অংশ বলি তাহলে হবে না। ভার্ব এমন একটা বিষয় যেটা গ্রামারের 80% কভার করে। আমরা যদি ভার্ব না জানি তাহলে দেখা যাবে আমরা গ্রামার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবো না। আর একটা গ্রামারের সম্পর্কে যদি আমরা আদার্স যে রুলসগুলো আছে এগুলো যদি আমরা জানতে যাই তাহলে আমাদের অবশ্যই ভার্ব সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এই জন্য ভার্বের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা হয়তো ভাবি যে ভার্বটা অনেক সহজ, যেমন আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে কোনো কিছু হওয়া মানে কোনো কাজ করাকেই ভার্ব বলে, এটা আমরা জেনে আসছি। কিন্তু সেন্টেন্সের ভিতরে ভার্বের যে কতটা গুরুত্বপূর্ণ জায়গায় এদের যে ব্যবহার আছে এই সম্পর্কে আমরা জানি না। এই সম্পর্কে জানতে হলে আজকে আমাদের ভিডিওটা ভার্ব রিলেটেড। যদিও ভার্বের যে ক্লাসটা এটা একদিনে নেওয়া সম্ভব না, আমরা চেষ্টা করব 4 থেকে 5টা ক্লাস নেব ভার্বের। এই ক্লাসের মাধ্যমে আমরা ভার্বের যে সমস্যাগুলো সমাধান করব। তো ভার্বটা আসলে কি, আমরা প্রথমে আগে একটা কথা বলি যে ভার্বটা কি। এই ভার্বটা যেটা টেন্স এইটাই ভার্ব, ঠিক আছে। এই টেন্সের জায়গায় যা কিছু বসবে সব কিছুই ভার্ব। এখন কথা হইল যে ভার্বটা আসলে কাকে বলে। কোনো কাজ, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ হওয়া বা করা এরকম বোঝায় তাকে ভার্ব বলে, এটা আমরা জানি। কিন্তু আজকে আমরা জানবো ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো, এর যে ব্যবহারগুলো, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা প্রথমে আলোচনা করব যে ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ভার্ব যে 2 প্রকার এটা আমরা জানি, যে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো এই 2 প্রকার ভার্ব সম্পর্কে মোটামুটি অনেকের ধারণা আছে। তো আমি ছোট্ট একটা সংজ্ঞা দেব। প্রথমত আগে এই ভার্বের সংজ্ঞাগুলো দিব, তারপরে এগুলোর আমি ব্যবহারের ভিডিও দিব। তো প্রথমত আমরা যদি ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করি তাহলে দেখা যায় যে ফাইনাইট ভার্বটা কি। ফাইনাইট ভার্বটা হচ্ছে সেই ভার্ব যে ভার্ব তার নিজের যে দায়িত্ব আছে এই দায়িত্বটা পালন করতে পারে, তাকে হলো ফাইনাইট ভার্ব বলে। আমরা বিভিন্নভাবে সংজ্ঞা পড়ে আসি, এক এক বই এক এক রকম। তো আমরা জানবো যে যে ভার্বটা তার নিজের যে দায়িত্ব আছে এটা পালন করতে পারবে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি, ঠিক আছে। এখন তাহলে নন ফাইনাইট ভার্বটা কি। নন ফাইনাইট ভার্বটা তার মানে এর বিপরীত, যে ভার্বটা নিজের দায়িত্ব সঠিকভাবে পরিপূর্ণ করতে পারে না, নিজের দায়িত্ব পরিপূর্ণ করতে তাকে আরেকটা ভার্বের সাহায্য নিতে হয়, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এখন আমি আলোচনা করব ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্বের আলোচনাটা বিশাল, ঠিক আছে। ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, অনেকেই জানি না। এর ব্যবহারে আমরা এই সমস্যাগুলো সমাধান হবে। ফাইনাইট ভার্বের আরেকটা বিষয় যেটা লক্ষ্য করবেন, যে এটা আমার মনে হয় যে এইভাবে সংজ্ঞাটা হবে যে যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। আপনি একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে যদি টেন্স নির্ণয় করতে যান, একটা সেন্টেন্সের টেন্স নির্ণয় করতে গেলে ফাইনাইট ভার্ব অবশ্যই লাগবে। ফাইনাইট ভার্বই টেন্স নির্ণয় করবে, নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনো টেন্স নির্ণয় করা যাবে না। একটা উদাহরণ দেই আমি, যেমন আই ইট রাইস, এটা হচ্ছে ইট, এটা একটা ভার্ব, ঠিক আছে। এটা একটা ভার্ব, এই ভার্বটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। এটা দ্বারা কিন্তু আমি টেন্সও নির্ণয় করতে পারবো, এটা দ্বারা আমরা টেন্সও নির্ণয় করতে পারবো। অর্থাৎ যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যাবে তাকে মানে ফাইনাইট ভার্ব বলে। এই যে এখানে এটা দ্বারা শুধু টেন্স নির্ণয় করে এমন না, এই যে দেখেন আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা, এই যে ইটটা, এর যে একটা দায়িত্ব আছে এই দায়িত্ব কিন্তু সে পালন করতে পারতেছে, ঠিক আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে তার যে দায়িত্ব আছে এটা পালন করতে পারতেছে। যদি আমি এইটা বলি যে আই টু ইট, এটা যদি আমি বলি তাহলে দেখা যাবে যে আই টু ইট। আচ্ছা, এই ইটটাও তো আমরা জানি খাওয়া, এটা একটা ভার্ব। কিন্তু এখানে খেয়াল করুন আই টু ইট, এইটা দ্বারা কিন্তু এই ইটটা কিন্তু তার যে দায়িত্ব আছে এই দায়িত্ব পালন করতে পারতেছে না। এই জন্য আমি বলি যে যে ভার্বটা তার দায়িত্ব পালন করতে পারবে তাকে ফাইনাইট ভার্ব বলবে, আর যে ভার্বটা তার দায়িত্ব পালন করতে পারবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এক্ষেত্রে যদি আই টু ইট, এখানে দেখা যাচ্ছে যে ইটটা তার যে দায়িত্ব আছে এটা পালন করা যাচ্ছে না, আবার এই ইট দ্বারা টেন্সও নির্ণয় করা যাবে না। যদি আমি বলি আই টু রিড, হি টু রিড, আচ্ছা হি টু রিড, এখানে এটাও কিন্তু তার দায়িত্ব পালন করতে পারতেছে না। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে
যে ভার্ব তার নিজের দায়িত্ব পালন করতে পারবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব নিজের দায়িত্ব পালন করতে পারবে না সেটা নন ফাইনাইট ভার্ব। বাক্যের ভিতর কিন্তু ফাইনাইট ভার্ব টেন্সের জায়গায় বসবে, আর নন ফাইনাইট ভার্ব বিভিন্ন জায়গায় বসবে, বিভিন্ন পরিচয়ে বসবে। এটা আমরা এটা দ্বারা টেন্স নির্ণয় করতে পারবো না। আচ্ছা, যেমন এখানে বলতেছি আই টু ইট, এটা একটা যে ভার্ব, ঠিক আছে, এইটা যে ভার্ব, এটা যে তার দায়িত্ব পালন করতে পারতেছে না। যদি এটা আমি এভাবে দিই যে আই ওয়ান্ট টু ইট, এখানে একটা মজার বিষয় দেখেন, এই ওয়ান্ট হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বটা দ্বারা আমরা টেন্স নির্ণয় করতে পারতেছি। এই ভার্ব তার যে দায়িত্ব আছে এই দায়িত্বটাও পালন করতে পারতেছে। এই জন্য আমরা বলে থাকি যে এখানে এই ওয়ান্টটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর টু ইট, এই ইটটা হচ্ছে তার যে দায়িত্ব আছে এটা নির্ণয় করতে পারতেছে না, এমনকি টেন্সও নির্ণয় করতে পারতেছে না। এই জন্য আমরা বলবো এই ইট এখানে একটা নন ফাইনাইট ভার্ব। এই যে দেখেন এ কিন্তু একা একা অর্থ, এই যে এই ওয়ান্ট ভার্বকে নিয়ে সে অর্থ প্রকাশ করছে। এখন আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। নন ফাইনাইট ভার্বটা আসলে আমরা জানলাম, এখন আমরা জানবো নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। নন ফাইনাইট ভার্ব আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব। এটা আমরা ছোটোবেলা থেকে পরিচিত এর সাথে, যে একটা অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব। আমি কিন্তু এখন জাস্ট সংজ্ঞাগুলো বলবো, আমরা যখন আমরা প্র্যাকটিস করব তখন এই সংজ্ঞাগুলো এমনকি এর পজিশন ফাংশন দেখে আমরা নির্ণয় করে ফেলবো, ঠিক আছে। এখানে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে যে অক্সিলারি ভার্বটা কি, অক্সিলারি ভার্বটা কি, প্রিন্সিপাল ভার্বটা কি। আচ্ছা, একটা সেন্টেন্সের ভিতরে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে। আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে অক্সিলারি ভার্ব আমরা সাহায্যকারী ভার্ব যেগুলোকে বলি, যে হেল্পিং ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব, একটা সেন্টেন্সে যদি একটা মাত্র ভার্ব থাকে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে, যেটা আমরা মেইন ভার্ব বলে থাকি। যদি একাধিক ওয়ার্ড আসে, ভার্ব আসে, সেক্ষেত্রে আমরা একটা অক্সিলারি ভার্ব একটা প্রিন্সিপাল ভার্ব নির্ণয় বলে থাকি। এখন আমরা এগুলো সেন্টেন্সের ভিতর থেকে তো নির্ণয় করব, এখন একটু এদের পরিচয় জেনে নিই, ঠিক আছে। এদের পরিচয় জানবো। অক্সিলারি ভার্বটা কি, যে ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে একা বসে সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না বা কোনো অর্থই প্রকাশ করতে পারে না, তাকে আমরা অক্সিলারি ভার্ব বলি। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্বটা সেন্টেন্সের মধ্যে নিজের একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। আচ্ছা, এখন আমার কথা যে এই অক্সিলারি ভার্বের ভিতরে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা মডাল অক্সিলারি, ঠিক আছে। অক্সিলারি ভার্ব, এই দুইটা প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি, এটা আমরা সবাই জানি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো আর মডাল অক্সিলারি কোনগুলো? প্রাইমারি অক্সিলারি কোনগুলো? যেগুলো দ্বারা আমরা টেন্স নির্ণয় করতে পারি, টেন্স নির্ণয় করতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে প্রাইমারি অক্সিলারি বলে, ঠিক আছে। আর মডাল অক্সিলারি ক্লাসটা, অক্সিলারি ভার্বের ক্লাসটা আমরা একটা পরিপূর্ণ ভিডিও ছাড়বো এই মডেলের উপরে, ঠিক আছে। এখন আমরা জানবো যে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব তো আমরা জানলাম, এখন এটার প্রকারভেদ জানবো। প্রিন্সিপাল ভার্বটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আমরা সচরাচর জেনে আসছি যে সেন্টেন্সের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, ঠিক আছে। এটা আমরা জেনে আসছি। এখন আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব ট্রানজিটিভ ভার্বটা কি। ট্রানজিটিভ ভার্বটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা দেখা যায় সেন্টেন্সের ভিতরে একটা সেন্টেন্সের যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এরকম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে এমন না। একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। এই জন্য আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই জায়গায় এসে যে ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব এটা সহজে নির্ণয় করতে পারি না। যদি আমরা একটু চেষ্টা করি তাহলে দেখা যায় যে পারবো, কিন্তু আমরা সেই সময় মনোযোগ দিই না। তো ট্রানজিটিভ ভার্বটা নির্ণয় করতে গেলে আমাদের খেয়াল করতে হবে, প্রথমত আগে ভার্বটা নির্ণয় করতে হবে, তারপরে সেখান থেকে আমাদের নির্ণয় করতে হবে যে সেই ভার্বটাকে আমরা প্রশ্ন করব, সেই ভার্বটাকে প্রশ্ন করব। যদি আমি সেই ভার্বটাকে হোয়াট বা কি বা কাকে, ঠিক আছে, কি করে, কাকে করে,
ঠিক আছে, এইটা দ্বারা যদি আমি প্রশ্ন করি তখন যদি আমি কোনো ওয়ার্ড পাই তখন আমরা অবজেক্ট পাবো, আর অবজেক্ট যদি থাকে তখন সেটা ট্রানজিটিভ ভার্ব মানে পাবো আমরা। আর যদি এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাই তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আর আরেকটা বিষয় যে এই যে অক্সিলারি ভার্বের ভিতরে আরেকটা বিষয় আছে, একটা হচ্ছে বি ভার্ব, একটা ডু ভার্ব। বি ভার্বটা আমরা সবাই চিনি, বি ভার্ব কয়টা এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ডু ভার্বগুলো সবাই জানি। আচ্ছা, ডু ভার্ব জানি, ডু ভার্ব কিন্তু অনেক কিছু। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব বাদে যত ভার্ব আছে সবগুলোই ডু ভার্বের ভিতরে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এটা বলা বাকি ছিল এই জন্য বললাম। এখন আমরা ট্রানজিটিভ ভার্বের আবার প্রকার ভেদে আসবো। ট্রানজিটিভ ভার্বটা আবার ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, গ্রুপ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, পজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কোপুলেটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আমরা একটু কোপুলেটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। কোপুলেটিভ ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ব্যতীত অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে অতিরিক্ত ওয়ার্ড হিসেবে অ্যাডজেক্টিভ গ্রহণ করে, তখন তাকে আমরা কোপুলেটিভ ভার্ব বলে থাকি। আর লিঙ্কিং ভার্বটা হচ্ছে সেই ভার্বকে বুঝি যখন একটা সেন্টেন্সের সাবজেক্টের সাথে তারপরে যে নাউন বা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ এইদের যে একটা সম্পর্ক স্থাপন করতে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়, যে ভার্বটা ব্যবহার করা হয়, এই ভার্বটাকে বলে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের প্রধান কাজ হলো সাবজেক্টের সাথে পরবর্তী তার যে ভিন্ন পরিচয়ে যে আমরা দেই যে নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভের মাধ্যমে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই এখানে, যে যেমন হি ইজ আ ডক্টর। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এই ডক্টরও যে হিউ সে, ঠিক আছে। এই যে হি এবং এটা একটা নাউন ফ্রেজ, এটা কিন্তু নাউন ফ্রেজ, ঠিক আছে। এই দুইটা যে একটা সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। এই সম্পর্ক স্থাপন করার জন্য ইজ ব্যবহার করা হয়েছে। এই ইজটাই এখানে একটা লিঙ্কিং ভার্ব। এই যে হির একটা নতুন সম্পর্ক, ভিন্ন পরিচয় বহন করে, এই পরিচয় বহন করতে লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আমরা উদাহরণের মাধ্যমে শিখবো একটু পরে, এইগুলো আলোচনার পরে। এখন ফ্যাক্টেটিভ ভার্বটা কি? উই ইলেক্টেড হিম, উই ইলেক্টেড হিম, এটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্বের একটা উদাহরণ দিচ্ছি। এটা আমরা কিভাবে নির্ণয় করব? যখন কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরেও যদি সেই ট্রানজিটিভ ভার্বটা অর্থ প্রকাশ করতে অক্ষম হয়, অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত একটা কমপ্লিমেন্ট নেয়, অবজেক্ট কমপ্লিমেন্ট নেয়, তখন সেটাকে বলে ফ্যাক্টেটিভ ভার্ব। এই যেমন উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছি কি হিসেবে? চেয়ারম্যান বা ক্যাপ্টেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরে একটা নতুন একটা ওয়ার্ড নিয়ে এটার পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। এই যে নতুন একটা ওয়ার্ড নেওয়া হলো, এটা একটা হচ্ছে ইলেক্টিভ, এটা হচ্ছে অবশ্য কমপ্লিমেন্ট। আমরা কমপ্লিমেন্টের ক্লাস পরে নিব, যে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, কোনটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট, এই ক্লাসগুলো আমরা সামনে দিন নিব, ঠিক আছে। এই যে কমপ্লিমেন্ট নিয়ে এই একটা ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকার পরেও একটা অতিরিক্ত ওয়ার্ড নিয়ে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করলো, এই জন্য এটাকে বলে ফ্যাক্টেটিভ ভার্ব। যে সকল ইনট্রানজিটিভ ভার্ব সমজাতীয় বা সমরূপ ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে নিয়ে ট্রানজিটিভ ভার্ব গঠন করে তখন তাকে কগনেট ভার্ব বলে। এখন আমরা জানবো গ্রুপ ভার্ব সম্পর্কে। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, যখন কোনো ইনট্রানজিটিভ ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তাকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলে, ঠিক আছে। রিফ্লেক্সিভ ভার্বটা হচ্ছে যেটার কর্তা এবং কর্ম একই ব্যক্তি হবে, ঠিক আছে, একই ব্যক্তি বা বস্তু হবে, তখন সেটাকে রিফ্লেক্সিভ ভার্ব বলবে। পজিটিভ ভার্বটা হচ্ছে যখন কর্তা নিজে কাজটি না করে অন্য কারো মাধ্যম দিয়ে কাজ করিয়ে নেয় তখন তাকে পজিটিভ ভার্ব বলে। তো এখান থেকে আমরা যে ভার্বের যে প্রকারভেদ আছে এইটা জানলাম। পরীক্ষায় কিন্তু এটা আসবে না, পরীক্ষায় আসবে এর ব্যবহার, সেন্টেন্স থেকে এগুলো নির্ণয়। আমরা এখানে এগুলোর সংজ্ঞা দিয়ে কখনো পরীক্ষায় ফুল মার্ক তুলতে পারবো না। পরীক্ষায় সমাধান করতে গেলে আমাদের এর ব্যবহার জানতে হবে। আমরা এই যে সংজ্ঞাগুলো না, এর ফাংশন দেখে আমরা সেন্টেন্স থেকে নির্ণয়ের চেষ্টা করব। এরপরে আমি কিছু উদাহরণ লিখব, সেই উদাহরণ থেকে আমরা কিছু প্র্যাকটিস করব আর এই ভার্বগুলো নির্ণয় করার চেষ্টা করব।
স্লিপিং নাও। এই সেন্টেন্সটা আমরা একটু ভাঙবো, ঠিক আছে? এই সেন্টেন্স থেকে আমরা কি কি পাইতে পারি? এখানে দেখা যাচ্ছে যে একাধিক ওয়ার্ড আসছে, যেটা ভার্ব হিসেবে আসছে। এই যে এখানে মূল এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে নির্ণয় করলাম যে, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এই দুইটা ভার্ব তো আমরা জানলাম, ঠিক আছে? একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব, এটা তো আমরা জানলাম, ঠিক আছে? এই সেন্টেন্স সিম্পল, এটা আমরা সবাই জানি। এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা কিন্তু সবসময় যে অক্সিলারি ভার্ব হবে এমন নয়। এই অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বসে থাকে। যদি একাধিক আসে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসবে, ঠিক আছে? আমরা আরেকটা উদাহরণ দিব, কিছু যেগুলো পরীক্ষা আসছে এরকম কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। একটা পরীক্ষা আসছিল যেটা হচ্ছে জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তায় আসছিল, আই ডিড দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? অবশ্যই এটা ভার্ব। প্রথমত এটা একটা ভার্ব, এর সাবজেক্ট এইটা, আর এটা কি অবজেক্ট। বাকি এটাকে প্রশ্ন করলে আমরা যেটা পাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই যে এটা একটা ভার্ব, এটা কোন ভার্ব? যেহেতু এখানে এটা মূল ভার্ব, এখানে কিন্তু এটা হেল্পিং ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে বসে না, এটা এখানে মূল ভার্ব হিসেবে বসছে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। এটা একটা প্রিন্সিপাল ভার্ব। এটা প্রথমত একটা ভার্ব, দ্বিতীয়ত এটা একটা প্রিন্সিপাল ভার্ব, তৃতীয়ত এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ ভার্ব। এটা দ্বারা কিন্তু টেন্স নির্ণয় করা যাচ্ছে। এটা একটা ফাইনাইট ভার্ব। এটা দ্বারা আবার দেখতে হবে এখানে কি অবজেক্ট আছে, কি করে কাকে করে, কি করে কাকে করে আছে এখানে, তার মানে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তার মানে আমরা একটা সেন্টেন্সে একটা ভার্বের অনেকগুলো পরিচয় হয়, আমরা এটা এখান থেকে ভেঙে ভেঙে জানতে পারি।